এই ভুল ধারণার মধ্যে যদি কেউ থাকেন, হ্যালো হ্যালো, শুনো 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 শুনো, শুনে যাও শুনে যাও শুনে যাও। কি নাম তোমার? কি নাম তোমার? এই যে লাল গেঞ্জি, শোনো, কি জিনিস সাথে? এটার নাম কি? কাড়া? আমি তো এটার নাম জানতাম কাকড়া। কিসে পড়ো তুমি? ও ও শিশু। আর তুমি কি বড়? ও আচ্ছা, তুমি কোন স্কুলে পড়ো? মহিলা মাদ্রাসায়। মহিলা মাদ্রাসায় তুমি কিভাবে বড়? মহিলা মাদ্রাসায় তুমি কেন? আপনি কবিতা যতবার আবৃত্তি করবেন ততবার সেই আবৃত্তির ধরনটা পরিবর্তন হয়ে যাবে, আলাদা আলাদা হয়ে যাবে। হ্যাঁ, ওরা আবৃত্তি করছে ওদের মতো করে। সবাইকে শুভেচ্ছা। আবৃত্তির ক্ষেত্রে আবৃত্তির সব থেকে বড় শত্রু হচ্ছে আরোপিত স্বর। যদিও এটা নিয়ে আমি আগে অনেকবার কথা বলেছি, কিন্তু আজকে এই বিষয়টা আরেকটু পরিষ্কার করে দেই। যাদের যাদের আরোপিত স্বরের সমস্যা আছে আবৃত্তির মধ্যে, তাদের প্রথম কাজ হবে এই আরোপিত স্বর থেকে বের হয়ে আসা। আরোপিত স্বরটা সাধারণত কাদের ক্ষেত্রে খুব বেশি হয়? আরোপিত স্বরটা খুব বেশি দেখা যায় হচ্ছে যারা প্রথম প্রথম আবৃত্তি শিখতে যাচ্ছেন, বা শিশুদের ক্ষেত্রে, কিশোর কিশোরীদের ক্ষেত্রে এই বিষয়গুলো খুব বেশি দেখা যায়। কারণ তিনি যেখানে শিখতে যাচ্ছেন, সেই যে প্রশিক্ষক আছেন তার কাছ থেকে এই আরোপিত স্বরটা প্রবাহিত হয়ে তার শিক্ষার্থীদের মধ্যে পৌঁছে যায়। আমি এখন পর্যন্ত এরকম যতগুলো কেস দেখেছি সবগুলো ঠিক এরকম একইভাবে অবস্থা। যখনই আমি সেটা জানতে চাই যে এরকম বলার ধরনটা তুমি কোথা থেকে পেয়েছো, তখনই আমি জানতে পারি যে এটা সে পেয়েছে হচ্ছে তাকে যে শেখায় তার কাছ থেকে সে সেটা গ্রহণ করেছে, অথবা তাকে হয়তো কবিতাটা ওইভাবে শেখানো হয়েছিল, সে ওই ধারাটা অব্যাহত রেখে বলে। এতে করে কি হয়, আরোপিত স্বরে আপনি যখন আবৃত্তি করবেন তখন আপনি তো আর আপনার মধ্যে থাকবেন না। ওই আবৃত্তির সাথে আপনি শ্রোতাদের কখনোই যুক্ত করতে পারবেন না। দূর থেকে মনে হবে যে আপনি কিছু একটা করার চেষ্টা করছেন, কিন্তু কি যে আসলে বলার চেষ্টা করছেন এটা ঠিক বোঝা যাবে না। এবার এটার একটা খুব ভয়াবহ দিক আছে। ভয়াবহ দিক হচ্ছে, জাপানি একটা প্রবাদ আছে, সেটা হচ্ছে ভুল ট্রেন থেকে যত দ্রুত সম্ভব নেমে যাওয়া উচিত, তাহলে গন্তব্যে পৌঁছানোর সম্ভাবনা অনেক বেশি থাকে। সেই ভুল ট্রেনে যদি আপনি অনেক দূর চলে যান, আপনার গন্তব্যে ফিরে আসার সম্ভাবনা কমতে থাকে। ঠিক একইভাবে আপনি যখন এই আরোপিত স্বরে আবৃত্তিটা চলমান রাখবেন, ততই সম্ভাবনা কমবে আপনার স্বাভাবিক স্বরে ফিরে আসা, যেটা আপনার জন্য খুব বেশি ক্ষতিকর। এমন একটা পর্যায়ে আমরা এরকম ভয়াবহ অবস্থাও দেখেছি যে তাকে অনেক দিন অনুশীলন করানোর পরেও তারপরেও সে পুরোপুরিভাবে সেটা থেকে বের হতে পারে না। এটা খুব একটা ভয়ঙ্কর ক্ষতি। আপনি যখন নির্ধারণ করছেন যে আপনি কার কাছে আবৃত্তি শিখতে যাচ্ছেন, অবশ্যই আপনাকে সেটা একটু বিচার বিবেচনা বিশ্লেষণ করে আপনাকে যেতে হবে, নতুবা এই ক্ষতির সম্মুখীন যদি আপনি একবার হয়ে যান, সেটা থেকে বের হয়ে আসা কিন্তু কঠিন একটা ব্যাপার। এই মুহূর্তে রয়েছে, শুধু আপনাকে একটু খুঁজে বের করতে হবে, এতটুকু যারা সঠিকভাবে আপনাকে আবিষ্কার করতে সহযোগিতা করবে, যেটা আসলে আপনার স্বাভাবিক স্বরকে প্রতিষ্ঠিত করবে, আবৃত্তির খুঁটিনাটি ব্যাকরণগুলো সম্পর্কে আপনাকে জানাবে। এটা একটা স্বতন্ত্র শিল্প, এরও কিছু স্ট্যান্ডার্ড আছে, এরও কিছু ব্যাকরণ আছে। আমি শুধুমাত্র এই এলোমেলো কিছু একটা পড়ে গেলাম, আবেগের অতিশয় প্রকাশ করে ফেললাম, শব্দের উপরে হাতুড়ি পেটানোর মতন সেই শব্দের উপরে প্রস্বর দিয়ে গেলাম, উদাত্ত স্বরে ঠিকঠাকভাবে স্বরের যে হারমোনিক্সগুলো আছে, স্বরের যে ডাইনামিক্সগুলো আছে, এগুলো সম্পর্কে আমি বুঝলাম না, জানলাম না, আমি কী দিয়ে প্রয়োগ করব? এটা তো একটা প্রয়োগ শিল্প। আমাকে তো বুঝে শুনে সেই শব্দের উপরে স্বর প্রয়োগ করতে হবে। আমি যদি সঠিক পদ্ধতিতে শব্দ তৈরি করতে না পারি, আমি স্বরটা কোথায় বসাবো, কিভাবে বসাবো, তাই না? তবে আমি এই বিষয়টা নিয়ে খুব বেশি চিন্তিত থাকি এই জন্য, শিশুদের ক্ষেত্রে। শিশুরা একেবারে ফোমের মতন, যা দিবেন তাই শুষে নেবে, যার জন্য তাদের যদি শুরু দিয়ে কোনো ভুল গাইডলাইন, যদি ওই পথ নির্দেশটা যদি ভুল হয়ে যায়, এটা এদের জন্য খুব সমস্যা।
কারণ আমি এখন পর্যন্ত শিশু কিশোরদের ভেতরে এই বিষয়টা যতবার দেখেছি যে তারা ঠিকভাবে স্বর প্রয়োগ করতে পারছে না, উচ্চারণের যে সৌন্দর্য, শব্দের যে রূপ বৈচিত্র্য সেগুলো ধরতে পারছে না, শুধুমাত্র আবেগের অতিশয় প্রয়োগ করে তারা আবৃত্তিটাকে, কোনো কবিতাকে বলা মানেই তারা ভেবে নিচ্ছে যে এটা কি মনে হয় আবৃত্তি বলে, হাত পা নাড়িয়ে চাড়িয়ে। এটা তো ওদের দোষ না, এটা শেখানো হচ্ছে ওদের ওইভাবে, তাই ওরা ওইভাবে নিচ্ছে। কিন্তু আসলে কি এটা আবৃত্তি? আপনাকে কনভারসেশনাল টোনে আবৃত্তি করতে হবে। আপনি যে টোনে কথা বলেন সেই টোনটাকে আপনাকে আবৃত্তির জন্য প্রতিষ্ঠিত করতে হবে। তাহলে আপনার সাধারণ কথা বলা এবং আবৃত্তি দুইটা একই সরল রেখায় চলে আসবে, সমান্তরালভাবে যাবে। আপনার আবৃত্তি শুনলে মনে হবে তার যে কথাগুলো আপনার, এবং আপনি কথাগুলো বিশ্বাস করে বলছেন। যাকে বলছেন সেও আপনার সাথে সরাসরি আপনার সাথে সম্পর্ক স্থাপন করতে পারবে। তার কাছে মনে হবে যে না, আমি মনে হয় কিছু একটা শুনলাম, এবং তার কানে আপনার সেই আবৃত্তি প্রতিধ্বনিত হতে থাকবে। নতুবা এগুলোর বাইরে যে এটা যদি কেউ যদি এটা মনে করে থাকেন যে আমার কোনো অনুশীলন লাগবে না, আমার স্বরের অনুশীলন লাগবে না, আমার দমের অনুশীলন লাগবে না, আমার উচ্চারণের অনুশীলন লাগবে না, আমার এগুলো কোনো কিছুরই প্রয়োজন নয়, আমি শুধুমাত্র এলোমেলোভাবে মনে যেভাবে আসছে আর কি আমি ঠিক সেভাবে করে বলে যাব, আর সেই বলাটা আবৃত্তি হয়ে যাবে। এই যদি কেউ থাকেন, হ্যালো হ্যালো, শুনো 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 শুনো, শুনে যাও শুনে যাও শুনে যাও, কি নাম তোমার, কি নাম তোমার? এই যে লাল গেঞ্জি, শোনো, কি নাম তোমার? এটা কি জিনিস সাথে? এটার নাম কি? কাড়া? আমি তো এটার নাম জানতাম কাকড়া। এটা কি জিনিস? কাড়া। এটা কি এটা জেগে আছে, মানে জীবিত? এটা জীবিত? আর তুমি কিভাবে ধরলা? আমি তো এটা দেখেই তো আমার কেমন কেমন লাগছে, আমি ধরতে গেলে তো এটা কামড় দিয়ে ফেলবে না? এই যে হলুদ জামা, কি নাম তোমার? হ্যাঁ, তোমার মাথায় তো দেখি এতগুলা বই। কার বই? কার বই? তোমার বই ওর মাথায় কেন? এই যে তুমি কাকড়া নিছো এই জন্য? ও আচ্ছা, এই দেখি তো, এই তুমি কি এই বইগুলোর নাম জানো? নাম জানো? কিসে পড়ো তুমি? ও ও শিশু। আর তুমি কি বড়? তুমি 3-তে পড়ো, আর ওরা হচ্ছে শিশু। ও আচ্ছা, তুমি কোন স্কুলে পড়ো? মহিলা মাদ্রাসায় তুমি কিভাবে পড়ো? মহিলা মাদ্রাসায় তুমি কেন? হ্যাঁ, ছেলেরাও পড়তেছে, তাই বলে মহিলা মহিলা মাদ্রাসায়? হ্যাঁ, তোমার বাসা কি এদিকে? ও আচ্ছা, ঠিক আছে। কি নাম যেন বললা তোমার? রোহান। খুব সুন্দর নাম। তোমার নাম কি? রিয়ান। তোমরা 3 ভাই? ও আচ্ছা, ঠিক আছে, টাটা টাটা। ওকে, আমরা ছিলাম হচ্ছে আমাদের আরোপিত স্বরে। তো এটা থেকে বের হয়ে আসার প্রথম পদ্ধতি হচ্ছে আপনাকে স্বাভাবিক স্বরে আগে কথা বলতে হবে। আবৃত্তি করার সময় আপনি যখন আবৃত্তি করবেন, ধরেন আমি একটা কবিতা বলি, তোমারই যেন ভালোবাসিয়াছি শতরূপে শতবার, জনমে জনমে যুগে যুগে অনিবার। এখন এই কবিতার ভিতরে যদি তোমারই যেন ভালোবাসিয়াছি শতরূপে শতবার, এই যে অতিরিক্ত আবেগের যে অতিশয় প্রকাশটা হলো, এতে করে কি আবৃত্তির স্বাভাবিকতা থাকলো? থাকলো না, তো নষ্ট হয়ে গেল। আপনি প্রথমে এটা থেকে বের হয়ে আসার জন্য যে জিনিসটা করবেন, কণ্ঠের কোনো প্রকার মোচড় না দিয়ে স্বাভাবিকভাবে আপনি লাইনগুলো পড়ে যাবেন, এটা প্র্যাকটিস করবেন। দ্বিতীয়ত যেটা আপনার প্রধান কাজ, সেটা হচ্ছে আরোপিত স্বরে যারা আবৃত্তি করে, এই আবৃত্তি থেকে আপনার নিরাপদ দূরত্বে থাকতে হবে। এই আবৃত্তির অন্তত 1 বছর আপনি এই আবৃত্তির আশেপাশে থাকবেন না, শুনবেন না। যেমন আমরা কি হয়, ঠান্ডা লাগলে, যখন ঠান্ডা লাগে আমাদের, আমরা যখন ডক্টরের কাছে যাই, আগে কী বলে যে আগে ঠান্ডা থেকে দূরে থাকতে হবে, তারপরে ওষুধ কাজ করবে। কিন্তু ঠান্ডা ভেতরে থেকে আপনি ওষুধ খেলে কি কাজ করবে? কোনো কাজ করবে না। যাদের আরোপিত স্বরে সমস্যা আছে, অন্তত 1 বছর আপনি এই আরোপিত স্বরে যারা আবৃত্তি করে, সেখানে তো আবৃত্তি শিখতে যাবেনই না, আরেকটা বিষয় হচ্ছে তাদের আবৃত্তি শুনবেনও না।
যদি আপনি আপনাকে ঠিক করতে চান, নিরাপদ দূরত্বে থাকতে হবে। এই জায়গার সাথে কোনোভাবেই কম্প্রোমাইজ করা যাবে না। যদি সেটা থাকতে পারেন তাহলে আপনার পক্ষে এখান থেকে বের হয়ে আসা সম্ভব, নতুবা কিন্তু কোনো গতি নাই। আপনার কণ্ঠস্বর অসাধারণ, কবিতার বোধ আপনার অসাধারণ, আপনি খুব ভালো বলতে পারেন, আপনার মধ্যে প্রচণ্ড সম্ভাবনা, আপনার কণ্ঠস্বর থেকে আপনি সেটা আবিষ্কার করতে পারতেন। কিন্তু সমস্যাটা হচ্ছে শুধুমাত্র আপনি এই বিষয়গুলো, মানে আবৃত্তি যে অলংকার আছে সেই অলংকারগুলো আপনি ধারণ করতে পারলেন না। আপনি ধারণ করলেন হচ্ছে এই আরোপিত স্বরের অলংকার, যার জন্য আপনার এই সুন্দর কণ্ঠস্বর, সুন্দর বাচনভঙ্গি, সুন্দর উচ্চারণ সবগুলো আসলে মূল্যহীন হয়ে যাবে। এগুলোর কোনো ভ্যালু থাকবে না। যার জন্য অবশ্যই আবৃত্তির স্বাভাবিকতা বজায় রেখে আপনাকে আবৃত্তি করতে হবে। আপনার আবৃত্তি, আপনার পরিচয়, এটাই আপনাকে সবার মধ্যে, আপনার যারা শ্রোতা থাকবে তাদের মধ্যে আলাদা একটা জায়গা তৈরি করবে। হ্যাঁ, এটাকে হালকাভাবে দেখার কিছু নাই। প্রথমত একটা শিল্প, আর শিল্প রপ্ত করার একমাত্র পদ্ধতি হচ্ছে সাধনা। সাধনা ছাড়া শিল্প রপ্ত করা যায় না। এই ভিডিওটা শুধুমাত্র তাদের জন্য যারা আবৃত্তিটাকে শিল্প ভাবেন এবং বিশ্বাস করেন যে এটা সাধনা দিয়েই অর্জন করতে হয়। আমি শখে 2-1 দিন কবিতা পড়ি, আবৃত্তি করি, এটা আলাদা ব্যাপার। এটা আলাদা ব্যাপার, এটা আপনি করতেই পারেন। এটার প্রতিও আমার সেই সম্মান এবং শ্রদ্ধা দুইটাই আছে। কিন্তু যারা আসলে আবৃত্তিটা চর্চা করেন, এই ভিডিওটা তাদের জন্য। হ্যাঁ, এক ছাত্রীর কাছ থেকে আমি শুনেছি তার কণ্ঠস্বরের মধ্যে আবৃত্তির এরকম আরোপিত স্বরের প্রভাব আছে। আমি জানতে পারলাম সে 1 বছর ধরে আবৃত্তি শিখে। এটাও জানতে পারলাম সেখানে নাকি পরীক্ষা হয়, তারপরে আবার সেই পরীক্ষার পরে নাকি সম্ভবত সার্টিফিকেট দেওয়া হয়, এটা করা হয়, সেটা করা হয়। আমি শুধু বোঝার চেষ্টা করলাম যে সে এতদিন ধরে ওখানটাতে আছে, এতদিন ধরে চর্চা করলো, চর্চা করে তার ফলাফলটা আসলে কী হলো। তার ফলাফলটা হলো সে ওখান থেকে তার নিজের স্বাভাবিক স্বরটাকে আবিষ্কার করতে পারলো না, বরং স্বাভাবিক স্বর আবিষ্কার করতে যেয়ে তার মধ্যে আরোপিত স্বর চলে আসলো, এবং এটা তাকে কেউ গাইড করলো না। বেশিরভাগ ক্ষেত্রে যারা আবৃত্তির শিখতে আসে, জানতে আসে, আমি এর ভিতরে অনেককে পাই যারা আগে কোনো এক জায়গায় হয়তো শিখেছেন তারা, তো যারা খুব ভালো জায়গায় শিখেন বা ভালো প্রশিক্ষকের কাছে যাদের হাতে খড়ি নেওয়ার সুযোগ থাকে, তাদের ক্ষেত্রে দেখি যে তাদের বেসিকটা খুব ভালো থাকে বা জিজ্ঞাসা করলে বলতে পারে। কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে আমি যে জিনিসটা দেখি, তারা আবৃত্তির অলংকারগুলো সম্পর্কে একদমই অবগত না, একেবারেই তারা খুব ভালো জানে না, বোঝে না। যখন সেটা যেভাবে ভেতর থেকে আসছে হয়তো প্রয়োগ করে দিয়ে যাচ্ছে, এটার জন্য একটা সমস্যা হয়। একটা কবিতা ধরেন আপনি অনুভবটারে যদি আপনি ছুঁতে পারেন, আপনি যদি এই জিনিসটা শিখে যান যে কীভাবে একটা আবৃত্তির অনুভব বের করে সেটা নিজের মধ্যে স্থাপিত করতে হয়, এটা যদি হয় তাহলে কী হবে, আপনি ওই কবিতা 100 বার আবৃত্তি করবেন, 100 বার একই রকম হবে। কবিতা যতবার আবৃত্তি করবেন ততবার সেই আবৃত্তির ধরনটা পরিবর্তন হয়ে যাবে, আলাদা আলাদা হয়ে যাবে। হ্যাঁ, ওরা আবৃত্তি করছে ওদের মতো করে। তো তখন কি হবে, ওই আবৃত্তিটা আপনি যতবার করবেন প্রত্যেকবার আলাদা আলাদা হয়ে যাবে। একবার মানে একইভাবে আপনি আবৃত্তি করতে পারবেন না। এটার পরিবর্তন হতে পারে। কেমন হতে পারে, একজন চর্চিত আবৃত্তিকার যদি চান সে আবৃত্তিটাকে ভিন্নভাবে আবৃত্তি করবেন, তখনই তিনি পারেন সেটা ভিন্নভাবে আবৃত্তি করতে। কিন্তু আমি বুঝতেই পারছি না, আমি প্রত্যেকটা বার আমি আবৃত্তি করছি এবং প্রত্যেকটা বার সেটা পরিবর্তন হয়ে যাচ্ছে। এটা হচ্ছে সমস্যা। আমি আরও একটা উদাহরণ দেই, এটা বলে আমি শেষ করব। আমার লাস্ট কোর্সে আমার এক স্টুডেন্ট, তার ভয়েসটা খুব শক্তিশালী একটা স্বর, মানে খুব পাওয়ারফুল একটা ভয়েস, চমৎকার। কিন্তু এটাকে যদি সে প্রপার ইউটিলাইজ করতে পারে তাহলে তার স্বর থেকে যে আবৃত্তিটা বের হবে সেই আবৃত্তি সবার কানে লেগে থাকবে। কিন্তু আমি দেখছিলাম যে তারই পাওয়ারফুল ভয়েস, কিন্তু সে সেটাকে ঠিকভাবে কাজে লাগাতে পারছে না। তার স্বরগুলো আসছে এখান থেকে, থ্রোট ভয়েসে সে আবৃত্তি করে। কিন্তু থ্রোট ভয়েসে আপনি আবৃত্তি করবেন না, আবৃত্তি গান কোনোটাই থ্রোট ভয়েসে করা নিষেধ, কারণ এটা করলে আপনার স্বর নষ্ট হয়ে যাবে। আপনাকে করতে হবে
ভেতর থেকে বাতাসের মাধ্যমে শব্দ তৈরি করতে হবে। এটা একটা বৈজ্ঞানিক উপায় এবং এই বৈজ্ঞানিক প্রক্রিয়ায় আপনি যখন স্বর তৈরি করে সেটা শব্দের উপরে প্রয়োগ করবেন তাহলে আপনার গলা ব্যথা হবে না, স্বর নষ্ট হবে না, সেই স্বর শুনতে আপনি শ্রুতিমধুর হবে, সাউন্ডটা খুব সুদিং, মিষ্টি একটা স্বর বের হবে। কিন্তু তার ওই পাওয়ারফুল ভয়েসে সে সবসময় থ্রোট ভয়েসে আবৃত্তি করে, তার ভয়েসে মডুলেশন হয় না। সে চেস্ট টু হেড, হেড টু চেস্ট, এই যে রেজিস্টারের মধ্যে যে অবগাহন করা, এটা সে করতে পারে না। কিন্তু এখন সে তার বেসিক কোর্স শেষ করে সে অ্যাডভান্স কোর্সে বোধহয় 4টা ক্লাস সম্পন্ন করেছে। চমৎকার। সে নিজেকে, আমি শুধুমাত্র তাকে সেটা ধরিয়ে দিয়েছি এবং কি করলে সে সেটা পারবে আমি এটা তাকে বলে দিয়েছি এবং সে নিজেকে আবিষ্কার করেছে। এবং লাস্ট ক্লাসে তার আবৃত্তি শুনে তার সেই স্বর, আমার খুবই মনোযোগ ছিল যে তার স্বরটা কবে নাগাদ ঠিক হয়, এবং সে নিজে নিজে ধরে ফেলেছে। এখন সে খুব চমৎকারভাবে সে চেস্ট এবং হেডের মধ্যে যাওয়া আসা করতে পারে, সে আবৃত্তির মধ্যে স্বরটাকে প্রয়োগ করতে পারছে এবং সেটা শুনতে খুব ভালোও লাগছে। এটাই সম্ভাবনা আপনার মধ্যেও আছে, শুধুমাত্র আপনাকে খুঁজে বের করে সঠিকভাবে প্রয়োগটা করতে হবে, এতটুকুই, আর কিছুই না। সবাই অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন। হয়তো ভিডিওটা অনেক বড় হয়ে গেছে। যারা আবৃত্তির ব্যাকরণিক ভিডিও নিয়মিত আমার পেজে দেখে থাকেন, আশা করছি এটা আপনাদের ভীষণভাবে উপকৃত করবে। আর আমার অনলাইন ক্লাসে যারা যারা যুক্ত হতে চান এক্ষুনি যোগাযোগ করুন এই হোয়াটসঅ্যাপ নাম্বারে 01633623108। আপনার কণ্ঠ বাজুক, উচ্চারণের শুদ্ধ অনুরণন। আজকে এখানেই বিদায় নিচ্ছি। টাটা।